আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব কেমিস্ট্রির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা না জানলে কেমিস্ট্রি কিছুই পারবে না, সেই জিনিসটা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের প্রতীক, সংকেত ও যোজনী। যেখানে কেমিস্ট্রি শুরু, তোমরা যদি ক্লাস 8-এর স্টুডেন্ট হয়ে যেয়ে থাকো, তাহলে ক্লাস 8-এর স্টুডেন্ট এটা খুব সবচেয়ে মেইন টপিকস হচ্ছে এই জিনিসটা। এটা না পারলে মনে করবো যে তুমি কিছুই পারো না, কেমিস্ট্রির কোনো কিছুই জানো না। হয়তো একটা বয়স উঠলে হয়তো তখন অটোমেটিক্যালি পারবা, কিন্তু আগেরকার দিনে যে ল্যাকিংস যেগুলো থেকে যাবে সেগুলো আর ফিল আপ করতে পারবো না। আর যারা ক্লাস 9-10 পর তাদের জন্য বলি, তোমাদের যাদের সমস্যা আছে তারা অবশ্যই ভালো করে দেখে নাও। আজকের বিষয় হচ্ছে প্রতীক, সংকেত ও যোজনী। খুব মোস্ট 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 ইম্পর্টেন্ট জিনিস। হয়তো তোমরা যারা ক্লাস 9-এ পড়ো তাদেরকে একটু কষ্ট, ক্লাস 8-এ যারা পড়ো তাদের জন্য একটু কষ্ট হবে জিনিসগুলো শেখার জন্য, কারণ তোমাদের সম্পূর্ণ নতুন। তবে একটু চেষ্টা করলে পারবা, চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে শুরু করি। সর্বপ্রথম হচ্ছে প্রতীক। প্রতীক জিনিসটা কি? প্রতীক জিনিসটা হচ্ছে আমরা যে মৌল বলি অথবা পরমাণু বলি, মৌলের সংক্ষিপ্ত রূপটা, ঠিক আছে, সেটাই হচ্ছে কি প্রতীক। যেমন সংক্ষিপ্ত রূপ বলতে ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে কি বলা হবে? ইংরেজি বা সংক্ষিপ্ত নামের সংক্ষিপ্ত রূপকে বলা হবে, ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে বলা হবে প্রতীক। তাইলে এখন প্রতীকের জন্য যদি দেখি, প্রতীকের জন্য মনে করলাম হাইড্রোজেন। হাইড্রোজেন জন্য প্রতীক হচ্ছে এইচ। এখন মনে করলাম হাইড্রোজেন এইচ, দেখো এরপর মনে করলাম হিলিয়াম। হিলিয়ামের পাশে কি করছে, আমি ছোট করে একটা ইংরেজি বর্ণমালা লিখছি। কেন লিখছি? এইচটা একবার কিন্তু আছে, তাই তো? এখন আমি যদি সেমভাবে চিন্তা করি, প্রথমটা হচ্ছে কার্বন, এরপর আমি যদি ক্যালসিয়াম, সামনের পাশে একটা সি, এর পাশে একটা কি দিতে হবে? এ দিতে হবে, ক্যালসিয়াম। এরপর যদি বলি যে আমি কপার বা কিউপ্রাম, তাহলে সি ইউ দিতে হবে। এরপর মনে করলাম সিজিয়াম, তাহলে কি দিতে হবে আমাকে? সি এস দিতে হবে। এই যে একই নামের নাম প্রত্যেকটা হচ্ছে একইটা, যেটা শুরু দিয়ে হয়, বর্ণ যেটা শুরু দিয়ে হয় সেটার সাথে তার পরের বর্ণটা যুক্ত করে দেবে। যেমন ক্লোরিন, দ্যাট মিনস আমি সি এল দিব। দ্যাট মিনস আমাকে এটা মনে রাখতে হবে, যেখানে সিএল হবে সেটা হবে ক্লোরিন, যেখানে সিএইচ হবে, সি এবং এসটা ছোট হাতে যদি থাকে সেটা হবে সিজিয়াম, সি এর সাথে ইউটা যদি ছোট হাতে যদি থাকে সেটা হবে কপার, সি এর সাথে এটা যদি ছোট হাতে যদি থাকে সেটা হবে কি? ক্যালসিয়াম। ঠিক সেম ভাবে আমি বলতে পারি, মনে করলাম বি, বি দিয়ে বোরন, আবার বি ই দিয়ে বেরিলিয়াম, বি এ বেরিয়াম, বি আর বোরন, ঠিক আছে? এই যে প্রত্যেকটা নামের পাশে ছোট করে একটা বর্ণ দিলাম, সেগুলো হচ্ছে প্রতীক। কারণ একটা জিনিস আমি এটা খুবই দিলাম, এটা খুবই দিলাম, তখন তো আমার কন্ট্রাডিকশন লেগে যাবে, কোনটা কি হবে না হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যদি একই ধরনের নাম, মানে একই ধরনের ইংরেজি বর্ণমালা শুরুতে ডাবল চলে যদি আসে, তাহলে তারপরে বর্ণটা কি আছে সেটা নিয়ে চিন্তা করব, ঠিক আছে? যেমন আমি আবারও বলতে পারি সালফার, এস এন টিন, সালফার এবং টিন, এস এন টেনাসাইন বলা হয়, ঠিক আছে? টেনাসাইন না, সরি, অ্যাস্টানাম বলা হয় এটাকে। তাইলে এখন আমরা যদি দেখি, এগুলো হচ্ছে কি ইংরেজি নাম। তাহলে ইংরেজি নামে সংক্ষিপ্ত রূপটাকে কি বলা হবে? ইংরেজি নামে সংক্ষিপ্ত রূপকে বলা হবে প্রতীক। আসলে ইংরেজির নাম না, ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। এখন ল্যাটিন নামটা কি? এখন ল্যাটিন নামের কথা যদি বলি, ল্যাটিন নাম যেমন মনে করো ন্যাট্রিয়াম, সোডিয়াম যেটাকে বলি আমরা, সোডিয়াম আসছে কোত্থেকে? ন্যাট্রিয়াম থেকে। এরপরে কপার, কপার আসছে কিউপ্রাম থেকে। এরপরে পটাশিয়াম, পটাশিয়াম আসছে ক্যালিয়াম থেকে। এরপর হচ্ছে লেড, লেড আসছে প্লাম্বাম থেকে। এরপর হচ্ছে অ্যাস্টেনাম, তারপরে হচ্ছে এফ ই ফেরাম বা আয়রন যেটাকে আমরা বলি। এরপরে হচ্ছে মার্কারি, এইচ জি, এইচ জি দিকে বোঝায়, মার্কারি বোঝায়, এটা হচ্ছে হাইড্রার জিরাম, এইচ জি হাইড্রার জি রাম বলা হয়। এই যে এগুলা হচ্ছে কি ল্যাটিন নাম। ল্যাটিন নামের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করা হয়।
তারপরে হচ্ছে কি এছাড়া আরো দুইটা নাম আছে আরবি নাম, একটা হচ্ছে আমি কিছু বলছিলাম বোরন, আর একটা হচ্ছে জার্কনিয়াম। এই দুইটা হচ্ছে আরবি নাম। যদিও আমাদের সংজ্ঞার মধ্যে আরবি নামের কথা আমরা বলি না, আমরা সংজ্ঞার মধ্যে শুধুমাত্র বলি ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, সংকেত বলে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি সংকেত সম্পর্কে তো একটা ধারণা হয়েছে। আর সংকেতগুলোর ক্ষেত্রে প্রথম 20টা মৌলের প্রতীক, প্রথম 20টা মৌলের প্রতীক সম্পর্কে আমার ধারণা হয়েছে। প্রথম 20টা মৌলের প্রতীক তো আমরা এর আগেও শিখেছি, আমরা অধ্যায় 6-এর মধ্যে। ঠিক আছে, আমি তারপর এখানে লিখে রেখেছি। তাহলে আমরা এখন যদি বলি প্রতীক বা সংকেত, এবার আমরা আসলে সংকেত কাকে বলে? সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। কার সংক্ষিপ্ত রূপ? অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হবে সংকেত। এখন অণুগুলো কিরকম? যেমন আমি যদি বলি যে অক্সিজেনের অণু হচ্ছে O2, হাইড্রোজেনের অণু হচ্ছে H2, ক্লোরিনের অণু হচ্ছে Cl2, ব্রোমিনের অণু হচ্ছে Br2, নাইট্রোজেন N2, ক্লোরিন তো লিখছি, ব্রোমিন লিখছি, ফ্লোরিন লিখি নাই, ফ্লোরিন F2। ক্লিয়ার? এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এই জিনিসগুলোকে বলা হয় এক ধরনের মৌলিক গ্যাস। ঠিক আছে, এগুলা AO2 আকারে থাকে। ক্লিয়ার? দ্যাট মিনস আমি এগুলো এখানে লিখে রাখি, এটা সবসময় O2 বসবে, H2, N2, Cl2, Br2, ফ্লোরিন 2। দ্যাট মিনস আবার মনে করলাম আমার আবার কখনো O3 বসে, O3 মানে হচ্ছে ওজোন। ঠিক আছে, এরপর অ্যাসিড বসে সালফার, সালফার এটা হচ্ছে কঠিন সালফার, হচ্ছে অ্যাসিড। সালফার বিভিন্ন ধরনের হয়। ক্লিয়ার? সালফার নরম হয়, তরল হয়, ঠিক আছে, কঠিন হয়, এটা হচ্ছে কঠিন সালফার অ্যাসিড। ক্লিয়ার? তবে মনে রাখতে হবে O2 সাধারণত সালফার অ্যাসিড ব্যবহার করা হয় না, আবার P4ও হয়। ঠিক আছে, P4 মানে ফসফেট বা ফসফরাস। এবার আসো, তবে মনে রাখতে হবে রাসায়নিক যে কেমিক্যাল রিয়াকশন যেটা আছে, কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে সাধারণত এই জিনিসগুলো ঠিক এইভাবেই বসবে। যদি এরা সিঙ্গেল যদি বসে, তখন H2O2, N2, Cl2, ব্রোমিন 2 এবং ফ্লোরিন 2, এরা এইভাবে বসবে। আমি কিছুক্ষণ পরে কেমিক্যাল রিয়াকশন, এরপরে ক্লাসে যখন কেমিক্যাল রিয়াকশন যখন দিব তখন দেখাবো। সকল এগুলোকে আমি যদি মৌল চিন্তিত করি, উপরে এগুলি ধাতু, অধাতু এবং অপধাতু আছে, তোমাদের এখানে অপধাতু নাই। ঠিক আছে, ধাতু অধাতুর ক্ষেত্রে সাধারণত সবগুলোর ক্ষেত্রে শুধুমাত্র, যেমন আমি যদি বলি শুধু সোডিয়াম Na বসবে। আমরা ষষ্ঠ অধ্যায়ে যারা ওই মৌলের গঠন পড়ছিলাম, ঠিক আছে, যৌগ গঠন করা, তখন দেখছিলাম Na প্লাস Cl2, তখন মনের মধ্যে প্রশ্ন আসছিল Cl2 কেন, সেটা হচ্ছে Cl2 হয়। ঠিক আছে, এই জিনিসগুলো সবসময় যদি সিঙ্গেল যদি বসে, O2, H2, N2, Cl2, Br2 এবার F2, এগুলো সবসময় এইভাবে বসবে। একটা রাসায়নিক কেমিক্যাল রিয়াকশনের সময় যখন এগুলা যখন আসবে, সিঙ্গেল যখন আসবে, মানে শুধুমাত্র আমি অক্সিজেন বললাম, তখন আমাকে O2 বলতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটাই অণু। আমি এখন যদি বলি O2 এর মধ্যে অক্সিজেনের পরমাণু আছে 2টা, O2 এর মধ্যে অক্সিজেনের পরমাণু কয়টা? 2টা। H2 এর মধ্যে অক্সিজেনের পরমাণু হচ্ছে 2টা, ক্লোরিনের মধ্যে 2টা, ব্রোমিনের মধ্যে 2টা, এগুলোর মধ্যে অক্সিজেনের মধ্যে অক্সিজেন পরমাণু কয়টা? 3টা। ওজনের মধ্যে সালফার 8 এর মধ্যে অক্সিজেনের পরমাণু হচ্ছে 8টা, এবং P4 মানে হচ্ছে অক্সিজেনের পরমাণু কয়টা? অক্সিজেনের পরমাণু হচ্ছে 4টা, ফসফরাসের পরমাণু হচ্ছে 4টা। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি সংকেত জানলাম। সংকেতগুলা পরমাণুর ক্ষেত্রে অণুর সংকেত কিভাবে লিখতে হয় কিংবা যৌগ গঠন করতে কিভাবে হয় সেটা আমরা একটু পরেই শিখব। আগে আমাদের যোজনীটা আমরা একটু শিখে আসি। যোজনী আমরা সাধারণত প্রথম 20টা মৌলের নাম শিখছি। আমি যোজনী আজকে তোমাদের বিভিন্নভাবে শিখাবো, যার যেভাবে সুবিধা হয় সেই সেভাবে শিখবা। ঠিক আছে, যার যেভাবে সুবিধা হয় সেই সেভাবে শিখবো। আমরা প্রথম 20টা মৌলের নাম কিন্তু জানি, আমরা জাস্ট এই জিনিসটা শিখবো 2, 10, 18। কি বললাম? 2, 10, 18। ঠিক আছে, এখন প্রত্যেকটা পরমাণু চায় তার ইলেকট্রন সংখ্যা 2 হোক, মানে মোট ইলেকট্রন সংখ্যা, তার সর্বোচ্চ শক্তি মোট ইলেকট্রন সংখ্যা 2 হোক কিংবা 10 হোক
কিংবা 18 হোক। এটা জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি তোমাদেরকে। 2, 10, 18 ক্লিয়ার। হয়তোবা 2 হবে, নতুবা 10 হবে, নতুবা কত হবে 18 হবে। ঠিক আছে, এখন চিন্তা করি, দেখো মনে করলাম হাইড্রোজেন কত নাম্বারে? 1 নাম্বারে। তাহলে 1 থেকে সে কততে যাবে? 2-এ। তাহলে তার যোজনী কত? 1। কারণ 1 থেকে 1-এ যাওয়ার জন্য কয়টা দরকার? 1টা দরকার। তাহলে তার যোজনী কি হবে? 1 হবে। যোজনী সংখ্যাটা কি? যোজনীটা কাকে বলে আমি বলি। যোজনী হচ্ছে কোনো একটা অণু বা কোনো একটা পরমাণু একটি হাইড্রোজেন অণুকে বা যতটি হাইড্রোজেন অণুকে প্রতিস্থাপন করতে পারে বা যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, সেটা হচ্ছে তার যোজনী। কোনো একটা পরমাণু যতটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, কোনো একটা মৌল বা আয়ন বা পরমাণু যতটা হাইড্রোজেন যুক্ত হতে পারে বা যতটা হাইড্রোজেনকে অপসারণ করতে পারে, তাকে তার কি বলা হবে? যোজনী বলা হবে। তাহলে হাইড্রোজেন কত নাম্বারে? 1 নাম্বারে। এখন হিলিয়াম কত নাম্বারে? হিলিয়াম 2। তাহলে তার তো গ্রহণও করা দরকার নাই, ত্যাগও করা দরকার নাই, কারণ সে 2-2-এ থাকবে, তাই তো? তার মানে তার যোজনী কত? 0। এবার আসো আমরা চিন্তা করি লিথিয়াম কত নাম্বারে? 3 নাম্বারে। তাহলে লিথিয়াম যদি 3 নাম্বারে যদি হয়, এখন অপশন আছে 2টা। একটা হচ্ছে সে 2-ও যেতে পারবে, সে চাইলে 10-ও যেতে পারবে। এখন দেখো তো 3 থেকে কি 2 কাছে না 10 কাছে? অবশ্যই 2 কাছে। তার মানে তার কয়টা যোজনী? 1। ক্লিয়ার? কারণ 3 থেকে 10-এ যেতে হলে 7 দরকার, কিন্তু 7 তো হবে না। কথা বুঝে গেছে? 3 থেকে 10-এ যাওয়ার জন্য 7টা ইলেকট্রন দরকার, 7টা ইলেকট্রন সে পাবে না, ফলে তার যোজনী কত? 1। ঠিক আছে, এবার ঠিক সেম ভাবে আমি বেরিলিয়ামের কথা চিন্তা করি। বেরিলিয়াম হচ্ছে 4 নাম্বারে। তাহলে সে 4 যদি হয়, 4 থেকে তার কোথায় যাওয়া কাছে? 2-এ যাওয়া কাছে। তো 4 থেকে 2-এ যেতে হলে কয়টা লাগবে? 2টা ত্যাগ করতে হবে। বোরন হচ্ছে কত নাম্বারে? 5 নাম্বারে। তার মেস তার 5 থেকে কত যাবে? 2-এ। কারণ 5 থেকে 10-এ যাবে 5টা দরকার। কমের দিকে যাব আমরা কমের দিকে যাব। ঠিক আছে, তারপর আসো কার্বন তো 4। এবার 4 থেকে কার্বন হচ্ছে 6 নাম্বারে। তাহলে সে চাইলে 2-এও যেতে পারবে 4টা, আবার 10-ও যেতে পারবে 4টা। ঠিক আছে, তাহলে 4। এবার নাইট্রোজেন হচ্ছে কত নাম্বারে? নাইট্রোজেন হচ্ছে 7 নাম্বারে। 7 থেকে 2-এ যাওয়ার জন্য দরকার হচ্ছে 5টা, আর 7 থেকে 10-এ যাওয়ার জন্য দরকার হচ্ছে 3টা। কোনটা কম? 3টা না? তাহলে যোজনী কত হবে? 3। তাহলে যোজনী হবে 3। অক্সিজেন 8 নাম্বারে। 8 থেকে 2-এ যাওয়ার জন্য দরকার হচ্ছে 6টা, এবং ওই জায়গায় দরকার হচ্ছে 8 থেকে 10-এ যাওয়ার জন্য দরকার হচ্ছে 2টা। তাহলে অক্সিজেন যোজনী কত? 2। ফ্লোরিন হচ্ছে 9 নাম্বারে। তাহলে তার কয়টা দরকার? 1টা। নিয়ন তো 10, তাই না? তাহলে ওর ঘন কত দরকার আছে? দরকার নাই, কারণ আমি বলছিলাম 2, 10, 18। তার 10 হলে 0। ঠিক আছে, আমি এবার পটাশিয়াম আসি। পটাশিয়াম হচ্ছে 19 নাম্বারে। 19 নাম্বার, তার মানে হচ্ছে 1, কারণ 18-তে যাবে সে। ক্যালসিয়াম 20 থেকে সে কততে যাবে? তাও 18-তে যাবে। তাহলে তার 20 থেকে 18-তে যেতে হলে কয়টা? 2টা ছাড়বে। আর্গন তো 18 নাম্বার, আর্গন 0। ক্লোরিন 17 নাম্বার। 17 থেকে সে কি 10-এ যাবে? দেখো 17 এই জায়গায় অবস্থিত, তাই তো? তাহলে 17 থেকে সে কি 10-এ যাবে না 18-তে যাবে? অবশ্যই 18-তে যাবে। তার মানে হচ্ছে 1। সালফার 2, এটা হচ্ছে কত? 3। সিলিকন 4। অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নাম্বারে। চিন্তা করে দেখো, 13 থেকে 10-এর জন্য দরকার হচ্ছে 3টা, আর 18-এর জন্য দরকার 5টা। তাহলে অবশ্যই 3টা হবে। ম্যাগনেসিয়াম 12 নাম্বারে 2, সোডিয়াম 11 নাম্বারে 1। ক্লিয়ার? তাহলে যোজনীগুলো আমরা খুব সহজে বুঝছি, ঠিক না? এটা গেল একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে তোমরা যেভাবে করছিলা, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে হচ্ছে কিরকম? এই যেমন মনে করো লিথিয়াম ইলেকট্রন বিন্যাস করলে আসবে 2,1। এই সর্বস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি, তাই এটি একটি ইলেকট্রন ত্যাগ করে তার নিষ্ক্রিয় হিলিয়ামের আকার লাভ করবে এবং 2 হবে। এটা হচ্ছে পাঠ্যপুস্তকের ভাবে লেখা। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার বোঝানোর জন্য আমি লিখে দিছি। এটা হচ্ছে কিসের জন্য? আমি বোঝানোর জন্য আমি লিখে দিছি। এখন দেখো এগুলো মিলে, কিন্তু লিথিয়াম লিখি না, এখানে লিথিয়ামটা লিখে দিবা। ঠিক আছে, দেখো লিথিয়াম 1, সোডিয়াম 1, পটাশিয়াম 1, ঠিক আছে, কপার 1, সিলভার 1, যদি বা এখানে নাই। ঠিক আছে, আচ্ছা ওই যে এজি হচ্ছে ল্যাটিন নাম, AU অরাম। ঠিক আছে,
এগুলো হচ্ছে কি ল্যাটিন নাম থেকে আসছে, ঠিক আছে। AU মানে হচ্ছে গোল্ড, AG মানে হচ্ছে সিলভার, ঠিক আছে। AG মানে কি সিলভার, আর CU মানে কপার বা তামা, ঠিক আছে। ZN জিঙ্ক, PB লেড বা প্লাম্বাম, ঠিক আছে। SN হচ্ছে টিন, ঠিক আছে। তারপর এগুলো তো আছে। এখন এগুলা গেল মৌল। এখন দেখো যারা অধাতু তাদের ক্ষেত্রে মনে রাখবা, সরি যারা ধাতু তাদের ক্ষেত্রে মনে রাখবা তাদের নামের শেষে আম থাকবে। আম নামটা থাকলে বুঝবে তারা ধাতু। আমি আবারও বলি, লাস্টে আম যদি থাকে তারা কি ধাতু হবে। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কপার না, আমরা যদি ল্যাটিন নাম চিন্তা করি কিউপ্রাম। কথা বুঝে গেছে? কি হবে? কিউপ্রাম। এরপর হচ্ছে এটা এজি, আর্জেন্টাম, অরাম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এটা আয়রন বা ফেরাম, কপ্রাম, জিঙ্ক, লেড বা প্লাম্বাম ইত্যাদি, ঠিক আছে। তাহলে লাস্টে আম থাকলে তখন আমরা কি বুঝবো? সেগুলো হচ্ছে ধাতু, যেমন অ্যালুমিনিয়াম, ফেরাম, তারপর অরাম, ঠিক আছে, প্লাম্বাম, অ্যাস্টেটান, ঠিক আছে, স্টেনিয়াম না তো, এটা হচ্ছে স্টেনাম, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমার ধাতু, আর উপর এগুলো হচ্ছে কি অধাতু, ঠিক আছে। তাইলে ধাতু অধাতু আমরা চিনলাম। এখন একটা কথা মনে রাখতে হবে, যাদের যোজনী 4 তাদের যোজনী অবশ্যই 2। যাদের যোজনী 4, যেমন কপারের যোজনী 4, দ্যাট মিনস কপারের যোজনী 2, ঠিক আছে। সিলিকনের যোজনী 4, দ্যাট মিনস সিলিকনের যোজনী 2। কথা বোঝা যাচ্ছে? সিলিকনের যোজনী 4, দ্যাট মিনস হচ্ছে সিলিকনের যোজনী 2, ঠিক আছে। এই দেখো, যাদের যোজনী 4 তাদের যোজনী আবার 2, যাদের যোজনী 4 তাদের যোজনী 2, ঠিক আছে। তার মানে আমি ব্র্যাকেট দিয়ে এখানে চাইলে 2,4 লিখে ফেলতে পারবো, আমি এখানেও চাইলে 2,4 লিখে ফেলতে পারবো। ক্লিয়ার? এবার লেড, এটা দোনোটাই হচ্ছে 2,4 এভাবে লিখে ফেলবা তোমার মনে রাখার জন্য। যেমন কপার হচ্ছে 1,2, এরপর আয়রন কত 2,3, এইভাবে বইয়ের মধ্যে পাশে লিখে ফেলবা। কথা বোঝা গেছে? এগুলো হচ্ছে কি যৌগমূলকের যোজনী বা সংকেত, এভাবে মনে রাখে ধাতু এবং অধাতু ক্ষেত্রে, ঠিক আছে। যেমন লেড বা টিন, আমি তো বললাম লেড বা টিন দেখো যাদের 2 আছে তাদের 4ও আছে, তবে এগুলো একটু ব্যতিক্রম, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর এরপরে আসো সেটা হচ্ছে আরো একভাবে মনে রাখা যায় যোজনীগুলা, সেটা হচ্ছে তোমাদের সাথে খাতা কলম যদি থাকে তাহলে সেক্ষেত্রে কাজে লাগবে। আসলে সেটা খাতার মধ্যে লিখে রাখতে হয়, সেটা ভবিষ্যতে কোনো কাজে আসে না, জাস্ট এখন প্রাথমিকভাবে শেখানোর জন্য। আর আমি যেটা শিখিয়েছি সেটা হচ্ছে বেস্ট। সেটা হচ্ছে যেমন মনে করলাম ক্লোরিন 17 নম্বরে, তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করে 18তে যাবে, তাহলে তার যোজনী 1, এভাবে মনে রাখতে পারবা। আমরা নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে জানবো। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়নের সংকেত এখানে ভুল লিখছি, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন ও রেডন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। এখন এগুলা নিষ্ক্রিয় গ্যাস যদি হয়, এগুলোর মধ্যে এগুলো নিষ্ক্রিয় গ্যাস মানে হচ্ছে এগুলো হচ্ছে শূন্য, এগুলো কি শূন্য। এখন মনে রাখবা যোজনী সর্বোচ্চ সাধারণত 4 হয়, 3ও হয়, 5ও হয়, 6ও হয়, সেগুলো আমরা বাদ দিব আপাতত। আমাদের যেহেতু আমরা ক্লাস 8-এ পড়ি, আমাদের জাস্ট সীমাবদ্ধতা এতটুকুই, আমরা এতটুকু আত্মস্থ করতে যেতে পারি, আমরা এগুলো উচ্চ শিখতে যেতে পারি। আমি একদম ড্যাম শিওর তোমরা ক্লাস 8-এ বলো 9-এ বলো প্রত্যেকেই খুব ভালো করে এই জিনিসগুলো পারবা, শুধু পারবা না, খুব ভালো করে জিনিসগুলো কি করতে পারবো আমি আশা করি, ঠিক আছে। তাইলে এটা শূন্য দিলাম, তাইলে দেখ হাইড্রোজেন এখানে 1, এখান থেকে 1 2 3 4, আবার 3 2 1 0, আবার দেখো 0 না 1 2 0 না 1 2 3 4, 4 থেকে আর উঠবে না, ঠিক আছে, আবার কমবে 3 2 1 0। এটা একটা পদ্ধতি মনে রাখার জন্য, ঠিক আছে। তাইলে আমি আবারও বলি, এখানে 0 হলে উপরে হবে 1,
2 3 4, ঠিক আছে 1 2 3 4, 4 পর আবার উল্টা দিক থেকে 3 2 1 আবার 0, আবার 1 2 3 4 4 3 2 1 আবার 0 1 2, এভাবে করা হয়। আর এগুলোতে ব্যতিক্রম ধর্মগুলো বলছি। এবার আসো যৌগমূলক নিয়ে কিছু কথা বলি। যৌগমূলকগুলো কি আমার এটা দরকার। যৌগমূলকগুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক যৌগমূলক, একটা হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। ঠিক আছে, ধনাত্মক যৌগমূলক কোনগুলা? ধনাত্মক যৌগমূলক হচ্ছে যাদের উপর মাথার উপর দেখবে যে পাওয়ার প্লাস থাকে। যেমন দুই ধরনের প্লাস পাওয়ার আছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম আর একটা হচ্ছে ফসফোনিয়াম। অ্যামোনিয়াম এটা বইতে লেখা আছে, এটা লিখে রাখো, এটার নাম হচ্ছে ফসফোনিয়াম, এটা বইতে লেখা নাই, এটা হচ্ছে ফসফোনিয়াম। ঠিক আছে, এই দুটো হচ্ছে ধনাত্মক যৌগমূলক, আর বাকি সবগুলো হচ্ছে কি মূলক? ঋণাত্মক যৌগমূলক। বাকি সবগুলো কি মূলক? ঋণাত্মক যৌগমূলক। এখন যৌগমূলক কাকে বলে? একগুচ্ছ পরমাণু যখন একত্রিত হয়ে একটি পরমাণু নিয়ে আচরণ যখন করবে। যেমন নাইট্রোজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের চারটা পরমাণু, মোট কয়টা পরমাণু আছে? পাঁচটা। মোট কয়টা পরমাণু আছে? পাঁচটা। এই পাঁচটা পরমাণু একত্রিত হয়ে একটা মৌলের নিয়ে আচরণ করে এবং সে চায় আরেকজনের সাথে যুক্ত হতে। সে চায় আরেকজনের সাথে কি হতে? যুক্ত হতে। তখন এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় যৌগমূলক। ঠিক আছে, বা রেডিকেল যাকে বলা হয়, বা রেডিকেল বলে বা যৌগমূলক বলে। ঠিক আছে, এখন রেডিকেলের ক্ষেত্রে যোজনী এক কেমনে বুঝবো, যোজনী দুই কেমনে বুঝবো? হাইড্রোক্সিল উপরে কি আছে? মাইনাস আছে, কিছু নাই কিন্তু, তার মানে এক। উপরে যা থাকবে, যেমন আমি তোমাদের বলি, যেমন হাইড্রোক্সিল মাইনাস, তার মানে এখানে কিছু নেই, মানে এটা যোজনী হচ্ছে এক। এখানে প্লাস, তাও সামনে কিছু নেই, মানে এটাও এক এটাও এক। আমি যদি বলি যে কার্বনেট, কার্বনেট কত? 2 মাইনাস, তার মানে হচ্ছে যোজনী হচ্ছে কত? 2। আমি যদি বলি যে ফসফেট, তাহলে এটা সামনে কত আছে? 3, তাহলে তার যোজনী কত? 3। ক্লিয়ার? মানে যার সামনে যত পাওয়ার থাকবে তা। ঠিক আছে, আর এগুলোর নামগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে নিবা। অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, হাইড্রোক্সিল, নাইট্রাইট, নাইট্রেট, বাইকার্বনেট। তোমাদের বইতে হাইড্রোজেন কার্বনেট লেখা আছে, তোমরা আবার নতুন করে শিখবা বাইকার্বনেট। এরপর হচ্ছে কার্বনেট, কার্বনেট, সালফাইড, সালফেট, ফসফেট ইত্যাদি। ঠিক আছে, এই জিনিসগুলোর নাম অবশ্যই তোমরা আত্মস্থ করতে হবে। আত্মস্থ করতে না যেতে পারো তাহলে তোমরা নাম বলতে পারবা না। কেমন ধরনের নাম আমি তোমাদের বলি আগে। আমি এখন তোমাদেরকে শিখাবো কিভাবে অণু গঠন করে, ঠিক আছে, বা যৌগ গঠন করে, সরি, কিভাবে যৌগ গঠন করে আমরা শিখাবো। দেখো, মনে করলাম আমি হাইড্রোজেন নিলাম আর অক্সিজেন নিলাম। কি কি নিছি? হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন, হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে এটা কি আসবে? এটা এখানে বসবে, এটা ঠিক এখানে বসবে, H2O, যেটাকে আমরা কি বলে থাকি, যেটা সংকেত হচ্ছে পানি। এবার আসো কার্বন এবং অক্সিজেন। মনে করলাম কার্বনের যোজনী 2টা আছে, আমি আরো একটা নিই, কার্বন অক্সিজেন। কার্বনের একটা যোজনী হচ্ছে 2 আর একটা যোজনী কত? 4। আমি দুটোটাই নিলাম, 2ও নিলাম 4ও নিলাম। তাহলে দেখো আমার কি C2O2 কিন্তু বসবে না, আগে কাটাকাটি যায় কিনা দেখবো। যায়, যায়, তার মানে CO, যেটা সংকেত হচ্ছে কার্বন মনো অক্সাইড। এখানে ঠিক কাটলে এখানে কত আসবে? 2, 2টা এখানে বসবে, দ্যাট মিন CO2, কার্বন ডাই অক্সাইড। এইভাবে চাইলে তোমরা প্রত্যেকটা জিনিসে করতে পারবা। যেমন মনে করলাম ধাতু এবং অধাতুর মধ্যে করি, আমি মনে করলাম সোডিয়ামের সাথে ক্লোরিন করব, দ্যাট মিনস Na এবং Cl। আমরা জানি সোডিয়াম হচ্ছে 1, ক্লোরিন কত? ক্লোরিনও 1। ঠিক আছে, দ্যাট মিনস কত দাঁড়াবে? NaCl। এখন Na কে কেন আগে লিখছি, Cl কে কেন পরে লিখছি, এটা একটু চিন্তা করা দরকার। দেখো, তোমার চিন্তা করতে হবে কোনটা ধাতু কোনটা অধাতু। ঠিক আছে, আমি বলছিলাম যাদের নামের পাশে লাস্টে আম থাকবে তারা হচ্ছে কি ধাতু, সোডিয়াম ধাতু। ধাতুগুলো আগে বসবে, অধাতুগুলো কোথায় বসবে? পরে। ক্লিয়ার? ধাতুগুলো আগে বসবে, অধাতুগুলো কোথায় বসবে? পরে বসবে। তাহলে আমি সেম ভাবে চিন্তা যদি করি, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন, ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে 3, ক্লোরিন হচ্ছে কত? 1, দ্যাট মিনস AlCl3। কথা বোঝা গেছে? অ্যালুমিনিয়াম, কথা বুঝছো? এখন মনে রাখবা, আরেকটু বলি, ও থাকলে পড়বো অক্সাইড, ঠিক আছে,
ও থাকলে কি পড়বা অক্সাইড, Cl থাকবে পড়লে পড়বা ক্লোরাইড, Br থাকলে পড়বা ব্রোমাইড, ক্লোরাইড ব্রোমাইড, I থাকলে পড়বা আয়োডাইড। ক্লিয়ার? কি পড়বা আয়োডাইড। এখন এখন আমি যদি বলি যে কপার, ভালো করে দেখো কপার সালফেট, তাই তো। এখন কপারের যোজনী কিন্তু দুইটা, কপারের যোজনী কয়টা? দুইটা। একটা হচ্ছে কপারের যোজনী কত আছে মনে করলাম, আমি কপার নিই, কপার অক্সাইড নিলাম, ঠিক আছে। কপারের যোজনী কত? কপারের যোজনী হচ্ছে 2, তাহলে কপার কপার কাটা গেলে কি হবে? কপার অক্সাইড। কি হবে? কপার অক্সাইড, ঠিক আছে। এখন যাদের যোজনী মনে রাখবা 1 এবং 3 অথবা 2 এবং 4, যাদের যোজনী দুইটা, যাদের যোজনী কি দুইটা, তাদের ক্ষেত্রে প্রথমে যেটা থাকবে, প্রথমে যদি থাকে সেই ক্ষেত্রে আস হবে, এবং পরেরটার ক্ষেত্রে কি হবে? ইক। কি বললাম? প্রথমটার ক্ষেত্রে আস, পরেরটার ক্ষেত্রে কি ইক। এগুলো শুধুমাত্র ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য। কিসের ক্ষেত্রে প্রযোজ্য? ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমটা ক্ষেত্রে আস, পরেরটা ক্ষেত্রে কি ইক। কপার না, এখানে যেহেতু প্রথমে আসছে তাহলে কিউপ্রাস, আর এটা কি হবে? কিউপ্রিক। আমি আবার বলি কিউপ্রাস, কিউপ্রিক। এখানে ফেরাম এখানেও আছে, এখানেও আছে, দেখো এটা ফেরাস আর এটা ফেরিক, এটা ফেরাস, এটা ফেরিক, ঠিক আছে। কথা বুঝছো? এটা ফেরাস, এটা কি ফেরিক। ঠিক এভাবে সবচেয়ে বেশি লাগে সবচেয়ে ফেরাস এবং ফেরিকটা সবচেয়ে জটিল। ফেরাস এবং ফেরিকটা ভালো করে শিখবা। ফেরাসের ফেরামের যোজন যখন 2 হবে তখন হবে ফেরাস, এবং যখন 3 হবে তখন কি হবে? ফেরিক হবে, ঠিক আছে। প্রথমটা আস, পরেরটা কি হবে? ইক। মানে দুটো যোজন যদি থাকে, যেমন মনে করলাম কপারের দুটো যোজনী, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, তাহলে 1 এর ক্ষেত্রে হবে কি? কিউপ্রাস, এবং 2 এর ক্ষেত্রে হবে কি? কিউপ্রিক। যেমন আমি যদি বলি, ভালো করে দেখো, মনে করো সালফার যোজনী এখানে 1, ঠিক আছে, অথবা এটার জন্য ধরি এখানে 4, এখানে 2, ঠিক আছে। এখান থেকে কি আসবে? CuO, আর এখানে কাটাকাটি করলে আসবে 2, এই দুইটা কোথায় আসবে? এখানে, দ্যাট মিনস C2O2। এটার নাম হচ্ছে কিউপ্রাস অক্সাইড, আর এটার নাম হচ্ছে কিউপ্রিক অক্সাইড। কিউপ্রাস অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, ঠিক আছে। এইভাবে ঠিক সেম ভাবে আমরা অনেকগুলো যৌগ কি করতে পারবো? গঠন করতে পারবো। যেমন মনে করলাম আমি একটা কার্বনের সাথে আমি হাইড্রোজেন যদি নিই, তাহলে কার্বনের যোজনী কত? 4, হাইড্রোজেনের যোজনী কত? 1, দ্যাট মিনস CH4। কি দাঁড়াচ্ছে? CH4। আমি যদি বলি যে না, আমি সিলভারের সাথে ক্লোরিন নিব, ক্লোরিনের যোজনী 1, সিলভারের যোজনী 1, তাই তো, তার মানে সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড। কথা বুঝে গেছে? সিলভার ক্লোরাইড। আমি যদি বলি না, আমি F এর সাথে অক্সিজেন নিব, F এর যোজনী যখন 2, তখন হবে FeO, কারণ 2 2 কাটা যাবে, তাই তো। আবার আমি যদি বলি যে Fe3 এর সাথে আমি O2 নিব, মানে অক্সিজেনের যোজন ফেরামের যোজন যখন 3, ওই 3 বিশিষ্ট যোজন বিশিষ্ট ফেরাম নিলাম, তখন কি হবে? Fe, তখন এটা আর চলে আসবে Fe2O3। আর নামগুলো একটু লেখার সময় পরে পরে লিখবা। এটা যেহেতু যোজনী কত ছিল? 3, দেখো এটা যোজনী কত? 3, তার মানে এটা হচ্ছে ফেরিক অক্সাইড। এটা কি? ফেরিক অক্সাইড। এটার যোজনী যেহেতু 2, এখানে ফেরামের যোজনী যেহেতু 2, এটা হবে ফেরাস অক্সাইড। ক্লিয়ার? এটা কি হবে? ফেরাস অক্সাইড। লেখার সময় নামগুলো লিখে পড়বা। এভাবে আমরা অনেকগুলো যৌগ গঠন করতে পারবো। যেমন আমি যদি লিখি, ভালো করে দেখো, লিথিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড, ঠিক আছে, লিথিয়াম সালফাইড, ঠিক আছে। এবার আসো আবার সোডিয়াম, সোডিয়ামের সাথে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে। এরপরে এইভাবে বাকি সবগুলো আমরা পারবো। আবার দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ব্রোমাইড, অ্যালুমিনিয়াম এটা, তারপর হচ্ছে এটা থেকে যে চিন্তা যদি করি, এটা হচ্ছে ফেরিক, তাই তো, ফেরিক ক্লোরাইড, ফেরিক ব্রোমাইড, ফেরিক আয়োডাইড। ক্লিয়ার? এইগুলো তো গেল আমার পরমাণু ক্ষেত্রে। এখন যদি যৌগ যদি হয়, যৌগমূলক যদি হয়, সেক্ষেত্রে কি হবে একটু দেখো।
NH4 প্লাস Cl। তাহলে এখানে যেহেতু +1 আছে তার মানে এটা যোজনী 1 আর ক্লোরিন তো 1 আমরা জানি, দ্যাট মিন্স কি হবে NH4Cl। ক্লিয়ার? তাহলে নাম হবে কি NH4 মানে অ্যামোনিয়াম, Cl মানে ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। তখন আর কিন্তু আমার ক্লোরিন বলার সুযোগ নেই, অ্যামোনিয়াম ক্লোরিন বলতে পারবো না, যুক্ত হয়ে যখন যাবে অ্যামোনিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড, কারণ এটা একসাথে যুক্ত হয়ে গেছে, তখন যুক্ত হয়ে গেলে অক্সাইড, ক্লোরাইড, এটা ব্রোমাইড, আয়োডাইড, তারপর এগুলো হচ্ছে অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, হাইড্রোক্সিল, ঠিক আছে, হাইড্রোক্সিলটা হয়ে যাবে হাইড্রোক্সাইড, ঠিক আছে, নাইট্রাইট, নাইট্রেট, বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে, এভাবে বসবে। তাইলে এবার আসো আমি আরেকটু দেখি, যদি বলি যে আমি ক্যালসিয়ামের সাথে OH যুক্ত হবে, দেখো তো ক্যালসিয়ামের যোজন হচ্ছে 2 আর অক্সাইডের যোজন হচ্ছে 1, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে কি হবে আমরা কিছু দেখি, CaOH, এই 2টা এখানে আসবে না, 2টা কি পুরোটার উপর না, এখানে বসবো 1, কথা বোঝা গেছে? ঠিক সেম ভাবে আমি যদি চিন্তা করি H সাথে PO3 মাইনাস নিলাম, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো তো, এখানে হচ্ছে কত PO4 3 মাইনাস, এটা হচ্ছে 3 আর হাইড্রোজেন যোজন আমরা জানি 1, এটা এখানে আসবে আর এটা কোথায় যাবে, ঠিক এই জায়গায় যাবে, তাই তো? দ্যাট মিনস এটাকে আমি যদি করি তাহলে H3 কত আসবে PO4, আর পাওয়ার মাইনাস এগুলো তো দরকার হয় না, যৌগ গঠন যখন হয়ে যাবে তখন এই মাইনাসগুলো আর দিতে হবে না, প্লাস মাইনাস হিসাব করতে হবে না। ঠিক আমরা এভাবেই কি করব, আমরা যৌগ গঠন করব এবং নামগুলো বলবো, যেমন এটা হচ্ছে হাইড্রোজেন ফসফেট, ঠিক আছে, যেটাকে ফসফরিক অ্যাসিড বলা হয়, হাইড্রোজেন ফসফেট। ঠিক সেম ভাবে আমরা যদি বলি, দেখো মনে করলাম অ্যালুমিনিয়াম, এরকম একটু বুঝি, মনে করলাম জিঙ্ক, ঠিক আছে, সালফাইড, সেক্ষেত্রে কি হবে দেখো তো, জিঙ্কের যোজনীয় 2, সালফাইডের যোজনীয় তো অলরেডি 2, দেখতে বোঝা যাচ্ছে এখানে যেহেতু 2 মাইনাস আছে 2, দ্যাট মিনস জিঙ্ক সালফাইড হবে, ঠিক আছে। আমি এখানে 4 নিতাম তাহলে এখানে জিঙ্ক সালফেট হতো, ঠিক আছে। এখন যদি মনে করো যে না স্যার আমি জিঙ্কের সাথে নাইট্রেট নিব, ঠিক আছে, তাহলে জিঙ্কের যোজন হচ্ছে 2 প্লাস নাইট্রেট হচ্ছে 1, দ্যাট মিনস এটা এখানে আসবে, যেহেতু কাটাকাটি করা যায় না, দ্যাট মিনস নাইট্রেট এখানে ব্র্যাকেট দিয়ে কত লিখতে হবে আমার 2, আর এখানে তো 1 লেখার দরকার হয় না, তার মানে জিঙ্ক নাইট্রেট, ঠিক আছে, কথা বুঝছো? আর আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যদি একটি যদি হয় তখন সেই ক্ষেত্রে মনো, 2টা হলে ডাই, 3টা হলে ট্রাই, 4টা হলে টেট্রা, 5টা হলে পেন্টা, আর 6টা হলে হবে হেক্সা। আপাতত এটুকু শিখি আমরা। এটা কেন? এই যে আমরা বলি কার্বন মনোঅক্সাইড, কেন? অক্সিজেন কিন্তু একটা, এই জন্য কি বলা হয় কার্বন মনো অক্সাইড, CO2 কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, AlCl3 অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, আমি আবারও বলি অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, ঠিক আছে। এরপর মনে করলাম SiCl4 সিলিকন এটা ট্রাই হবে, এটা হচ্ছে ট্রাই, ঠিক আছে, ট্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, ঠিক আছে। আমি যদি বলি SiO2 তাহলে কি সিলিকন ডাই অক্সাইড, কথা বুঝে গেছেন, সিলিকন ডাই অক্সাইড। আমি যদি বলি K2O তাহলে ডাই পটাশিয়াম অক্সাইড, কি হবে ডাই পটাশিয়াম অক্সাইড,
ঠিক আছে, ডাই পটাশিয়াম অক্সাইড। আমি যদি বলি এরপর আসো ওগুলো বাদ দিই আমরা, NaOH এটাকে বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এইভাবে সবগুলো হবে লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, সিলভার হাইড্রোক্সাইড, গোল্ড হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক সেম ভাবে দেখো লিথিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, কপার নাইট্রেট, সিলভার নাইট্রেট, গোল্ড নাইট্রেট, এভাবে নামগুলো প্রত্যেকটা শিখবা। মনে করলাম হাইড্রোজেনের সাথে H2 সালফেট হলে হাইড্রোজেন সালফেট, যেটাকে বলা হয় আমরা H2SO4, যেটা সংকেত হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, হাইড্রোজেনের সাথে সাধারণত এগুলোর সাথে কিন্তু এগুলো কিন্তু বসে না, হাইড্রোজেনে বসে, কারণ হাইড্রোজেনের সাধারণত প্লাসও হয় মাইনাসও হয়। এই জন্য হাইড্রোজেন কিন্তু প্রত্যেকটার সাথে মোটামুটি কম বেশি সবার সাথে কিন্তু কি করে, বিক্রিয়া করে। কিন্তু যারা অধাতু তাদের সাধারণত পাওয়ারটা নেগেটিভ হয়। আমি আবার বলি, যারা অধাতু তাদের পাওয়ার, এই যে পাওয়ারটা আছে আয়ন, এই যে আয়নগুলা সাধারণত কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, আর আমরা শিখছি ক্লোরিন মাইনাস, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে। ঠিক আছে, কারণ হচ্ছে ক্লোরিন হচ্ছে অধাতু, অধাতুগুলোর ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, মাইনাস হয়, মানে আয়ন ঋণাত্মক মানে ক্যাটায়ন হয়। ঠিক আছে, অ্যানায়ন হয়, সরি ক্যাটায়ন বলতেছি আমি, অ্যানায়ন হয়। আর ধাতুর ক্ষেত্রে সেগুলো হবে অ্যানায়ন, ক্যাটায়ন। ধাতুর ক্ষেত্রে হবে ক্যাটায়ন এবং অধাতুর ক্ষেত্রে হবে কি, অ্যানায়ন। ঠিক আছে, অ্যানায়ন মানে হচ্ছে ঋণাত্মক আয়ন এবং ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আয়ন। তার মানে অধাতুগুলো হচ্ছে ধনাত্মক আয়ন এবং এগুলো হচ্ছে কি আয়ন, সরি অধাতু হচ্ছে ঋণাত্মক আয়ন এবং ধাতু হচ্ছে কি, ধনাত্মক আয়ন। এগুলো হচ্ছে ঋণাত্মক আয়ন আর এগুলো কি আয়ন, ধনাত্মক আয়ন। এই জন্যই দেখবা যে ক্লোরিন মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস হয়, অক্সিজেন মাইনাস, ঠিক আছে, নাইট্রোজেন মাইনাস। ঠিক আছে, কার্বনটা না দিলাম কারণ কার্বনের ক্ষেত্রে একটু জটিলতা আছে। আর এগুলো হচ্ছে প্লাস, তাই মানে এটা প্লাস প্লাস প্লাস, এখানে হবে 2 মাইনাস, সরি এগুলো প্রত্যেকটাই কি প্লাস। ঠিক আছে, আর এগুলো কি মাইনাস, সরি এগুলো প্লাস 2 প্লাস করে। ঠিক আছে, এগুলো যখন আয়ন গঠন করবে তখন সেই ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে এগুলো আগে বসবে, এগুলো পরে বসবে। তার নামকরণ করতে গেলে আমি বলতে হবে সিলভার ক্লোরাইড। ক্লোরাইড সিলভার বললে হবে না, ধাতু থেকে অধাতুর দিকে যেতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রতীক, সংকেত, যোজনী এবং যৌগ গঠন প্রক্রিয়া। নেক্সট ক্লাসে আমি শিখাবো রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ এবং সমতাকরণ কিভাবে করে, এই জিনিসটা আমি শিখাবো। প্রত্যেকে ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।